মরু, সূর্য তখন আগুন বৃষ্টি করছে। আমি জানতাম ফারজানাদের তাঁবুটি খুবই ছোট। আমি বললাম, চারদিকে চেয়ে দেখো ফারজানা, তাঁবুর ছায়া আমরা কতজনকে দিতে পারব। যা হোক, এদিকের একটা ব্যবস্থা করা যাবেই। তুমি যাও ফারজানা, আমি চাচাজানের সাথে পরে দেখা করব। আমরা আমাদের 10,000 ভাইবোনকে মরুবালুর অনন্ত শয্যায় ঘুমিয়ে রেখে এগিয়ে চললাম সামনে। একদিন গোধূলি মুহূর্তে আমরা পৌঁছলাম তিব্বত সীমান্তে। দেখলাম তিব্বত সরকার সীমান্ত বন্ধ করে দিয়েছে। জানলাম সিংকিয়াংয়ের মাটি যাদের আশ্রয় দিতে পারেনি, তিব্বতের মাটিতেও তাদের পা রাখবার কোনো জায়গা নেই। ক্লান্ত, পরিশ্রান্ত, ছিন্নমূল বনি আদমের কোনো আবেদন নিবেদন কোনো কাজে এল না। আশাভঙ্গের চরম হতাশায় মৃত্যুর স্তব্ধতা নেমে এলো কাফেলা ঘিরে। এবার কোথায় যাব আমরা? উত্তরে মৃত্যু হাতচানি দিয়ে ডাকছে, দক্ষিণে তিব্বত সীমান্তের দুর্ভেদ্য দেয়াল। আশার একটি ক্ষীণ আলোকবর্তিকা তখন জ্বলছে, কাশ্মীর হয়ে আফগানিস্তান। পথ অত্যন্ত দুর্গম, কিন্তু উপায় নেই। তবু হিমালয়ের 18,000 ফুট উঁচু বরফ মোড়া মৃত্যুশীতল পথ ধরে আফগানিস্তানের দিকে যাত্রা শুরু হল আমাদের। দিন মাস গড়িয়ে চলল। পার্বত্য পথের কষ্টকর আরোহণ অবরোহণ নিঃশেষ করে দিল মানুষের প্রত্যয়ের শেষ সঞ্চয়টুকু। তার উপর দুঃসহ শীত। প্রতিদিনই শত শত পরিশ্রান্ত মানুষের উপর নেমে আসতে লাগল মৃত্যুর হিম শীতল পরশ। দুর্বল বৃদ্ধ, কোমল দেহ নারী, অসহায় শিশুরাই প্রধান শিকারে পরিণত হল এর। সবার মতো ফারজানার বৃদ্ধ পিতাকেও একদিন হিমালয়ের এক অজ্ঞাত গুহায় সমাহিত করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ফারজানার অবস্থাও হয়ে উঠেছে মর্মান্তিক। তার আব্বার মৃত্যুর পর সে পাষাণের মতো মৌন হয়ে গেছে। বোবা দৃষ্টির শূন্য চাহনির মাঝে কোনো ভাবান্তরই খুঁজে পাওয়া যায় না। ওর একটি হাত ধরে আমি পাশাপাশি চলছিলাম। কয়েকদিন পর হাত ধরে নিয়ে চলাও অসম্ভব হয়ে উঠতে লাগল। ভীষণ জ্বর উঠল ফারজানার। পা দুটি আর উঠতে চায় না ওর। সেদিন গভীর রাত। ঘুমিয়ে পড়েছে বোধহয় সবাই। জ্বরের তীব্র ব্যথায় ফারজানা কাতরাচ্ছে। একটু দূরে বসে অসহায়ভাবে সে দৃশ্য দেখছি আমি। হিমালয়ের নিঃসীম মৌনতায় ফারজানার অস্ফুট কাতরানি তীব্র আর্ত বিলাপের মতো আমাদের সমগ্র হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আমি ধীরে ধীরে উঠে গিয়ে ওর মাথার পাশে বসলাম। ধীরে ধীরে হাত বুলালাম ওর আগুনের মতো ললাটে। ওর দুর্বল দুটি হাত উঠে এলো, তুলে নিল আমার হাত ওর দু হাতের মুঠোয়। তারপর হাত মুখে চেপে ধরে বাঁধ ভাঙা নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল ফারজানা। আমি বললাম, কেঁদো না ফারজানা, কষ্ট এতে আরও বাড়বে। ফারজানা বলল, আমাকে ভুলাতে চেষ্টা করো না। আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে। তারপর একটু থেমে ধীরে ধীরে বলল, মুসা ভাই, সজ্ঞানে কখনো কোনো পাপ করেছি বলে মনে পড়ে না। তুমি কি আমাকে আশ্বাস দিতে পারো, অমর জীবনের সেই জগতে আমি আবার তোমাকে খুঁজে পাব? আব্বার কাছে বলেছিলাম কাঁদব না, কিন্তু চোখের পাতা দুটি সহসা ভারী হয়ে উঠল। আমি বললাম, এ কথা শুধু তিনিই জানেন ফারজানা। তবে বলতে পারি আমি, তিনি তার বান্দার কোনো একান্ত কামনাকেই অপূর্ণ রাখেন না। ফারজানা যেন গভীর পরিতৃপ্তির সাথে চোখ বুজল। অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে এল, আল্লাহই তো আমাকে সবচেয়ে ভালো জানেন। চোখ দুটি আর খুলল না ফারজানা, কোনোদিনই তার খোলার নয়। হিমালয়ের বুক চিরে দীর্ঘ পথ চলার পর আমরা যখন আফগান সীমান্তে পৌঁছলাম, 50,000 মানুষের মধ্যে আমরা তখন বেঁচে আছি মাত্র 850 জন। খস খস শব্দ বন্ধ হল। হঠাৎ থেমে গেল কলমটি। টেবিলের একপাশে রাখা একটি ক্ষুদ্র যন্ত্রে হঠাৎ লাল বাতি জ্বলে উঠল, আর সেই সাথে ওয়্যারলেস গ্রাহক যন্ত্র থেকে ব্লিটস ব্লিটস
শব্দ ভেসে এল। আহমদ মুসা লেখা থামিয়ে ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়াল। প্রায় 6.5 ফুট লম্বা লোকটি। মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী তুর্কি স্বাস্থ্যদেহ। সকল প্রকার কষ্ট এবং যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবিলার যোগ্যতা দিয়ে যেন আল্লাহ সৃষ্টি করেছেন একে। মাথার চুল ছোট করে ছাঁটা, চোখ দুটি উজ্জ্বল এবং দৃষ্টি অতি তীক্ষ্ণ। শান্ত দর্শন মুখাবয়বে অনমনীয় ব্যক্তিত্বের সুস্পষ্ট ছাপ। এ লোকটি বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত এবং সাম্রাজ্যবাদী শক্তির মাথা ব্যথা। সাইমুমের মধ্যমণি। মরক্কো থেকে ইন্দোনেশিয়া এবং উত্তর কোকেশিয়া থেকে তানজানিয়া পর্যন্ত সুবিস্তৃত মুসলিম সমাজের প্রতিটি মজলুম মানুষ তার নাম গর্বের সাথে স্মরণ করে এবং স্বাধীন দেশ আর স্বাধীন জীবনের স্বপ্ন দেখে। আহমদ মুসা উঠে গিয়ে ওয়্যারলেসের কাছে বসল। বলল, আহমদ মুসা স্পিকিং। ওপার থেকে একটি কণ্ঠ ভেসে এল। আমি ফারুক আমিন বলছি। কি খবর বলো? বাংলাদেশ সিক্রেট সার্ভিস একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে। আমি এক্ষুনি আসতে চাই। এসো। 4011 অপারেশনের খবর 15 মিনিট হলো ফিরেছে। জেরুজালেমে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরির স্বাদ ওদের অনেক দিনের জন্য মিটে গেছে। মাউন্ট গুলিভিওরের ক্ষেপণাস্ত্র বেদিটি প্রচণ্ড ডিনামাইটের বিস্ফোরণে ধুলা হয়ে গেছে। আর ইহুদি ক্ষেপণাস্ত্র বিশারদ মাইকেল শার্পের দেহটিও উড়ে গেছে তার সাথে। মুহূর্তের জন্য আহমদ মুসার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। বলল, বিজয়ী ভাইদের আমার সালাম দাও ফারুক। আর শোনো, কোনো প্রকার আত্মতৃপ্তির অবকাশ আমাদের নেই। লক্ষ্য আমাদের বহুদূর, পথ অত্যন্ত দুর্গম। এই পর্যন্ত যা আমরা করেছি তার চেয়ে ভবিষ্যতে যা আমাদের করতে হবে তা হাজারো গুণ বেশি। আচ্ছা, তুমি এসো। এবার ওয়্যারলেসটির কাঁটা ঘুরিয়ে আর একটি চ্যানেল তৈরি করল। নতুন ঠিকানায় কয়েকবার যোগাযোগ করতে চেষ্টা করল, সফল হল না। উঠে দাঁড়াল আহমদ মুসা। ভ্রু দুটি তার কুঞ্চিত হয়ে উঠল। টেলিফোনটি তুলে নিয়ে একটি পরিচিত নম্বরে ডায়াল করে বলল, শফিক, তুমি একটু উপরে এসো। আহমদ মুসা খসখস করে একটি কাগজে লিখল, হাসান তারিকের ওয়্যারলেস অস্বাভাবিকভাবে নীরব। সে কোথায়? খোঁজ নাও। এখন নয়, আগামীকালে ভোর 5টায় আমাকে হেডকোয়ার্টারে পাবে। একটু পরেই নীল বাতি জ্বলে উঠল ঘরে। পর্দা ঠেলে প্রবেশ করল শফিক। সামনের চেয়ারটায় বসতে ইঙ্গিত করল